আজকে বাংলাদেশে ও সারা বিশ্বে সবচেয়ে বড় অপরাধ কি আপনি জানেন? সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শরিয়ার পক্ষে কথা বলা, তাই না? আজকে দেখেন এটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, ইসলামী দলগুলো পর্যন্ত আমরা শরিয়া চাই এই কথাটি পর্যন্ত বলতে পারতেছে না। তাদেরকে বলতে হচ্ছে আমরা কল্যাণ রাষ্ট্র চাই। কেন? শরিয়ার মধ্যে কল্যাণ নাই। তাহলে শরিয়া চাই বলে কি কল্যাণ রাষ্ট্র চাওয়া হয় না? কিন্তু আমাদেরকে ভিন্ন রূপে চাইতে হবে, কারণ আমরা যদি শরিয়ার কথা বলি তাহলে আমরা সন্ত্রাসী, আমরা জঙ্গি। প্রথম আলোর ডেইলি স্টার এভাবেই আমাদেরকে ফ্রেমিং করছে, আমাদের সন্তানদেরকে তারা এভাবেই নিউজ করছে যে যে নামাজ পড়বে, যে প্রেম করবে না, যে মেয়েদের দিকে তাকাবে না, যে ফ্রি মিক্সিং করবে না, এগুলো হচ্ছে জঙ্গিবাদের লক্ষণ। এভাবেই নিউজ করা হয়েছে না, এভাবেই ফ্রেমিং করা হয়েছে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমাদের সমাজে আমরা যে সকল মিডিয়াগুলো দেখছি এর অধিকাংশই তারা হলুদ মিডিয়া হিসেবে কাজ করতেছে, ঠিক কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযউ লিহাসান মিনবারান ফিল মসজিদি ইয়াকুমু আলাইহি কাইমান ইউফাখিরু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একটি মিম্বার, আলাদা একটি মিম্বার তিনি তৈরি করেছিলেন। সেখানে সেই মিম্বারটা নির্ধারণ করা হয়েছিল হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। কেন? কারণ তিনি সেই মিম্বারে দাঁড়িয়ে কাফির মুশরিকরা তাদের কবিতার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে ইসলামের ব্যাপারে যে সকল আক্রমণ করত, এই আক্রমণগুলোর প্রতিউত্তর তিনি করতেন, বলেন সুবহানাল্লাহ। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এবং তার সম্মান তিনি উচ্চে তুলে ধরতেন। তো আজকেও আমাদের সামনে এই মিডিয়া সেক্টরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই জন্যই মানিকগঞ্জ দাওয়া সার্কেলের পক্ষ থেকে আয়োজিত আজকের এই দিনব্যাপী সেমিনারে এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই, দায়ী এবং অ্যাক্টিভিস্ট ডাক্তার মেহেদী হাসান। ডাক্তার মেহেদী হাসান এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মিডিয়া বায়াস নিয়ে। মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার মেহেদী হাসান। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? মানিকগঞ্জে এই ধরনের সেমিনার সাধারণত হয় নাই, এটাই প্রথম, তাই না? আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে এই সেমিনারটা আয়োজন করেছেন, আল্লাহ এই সেমিনারের বরকত আপনাদেরকে দিয়ে দিন এবং এর সাথে যারা যুক্ত ছিলেন, যুক্ত আছেন, তাদেরকে কবুল করে নিন। আমরা যারা আসছি ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে, আমরা অনেক বড় কেউ না, আমাদের কথার মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে, আমাদের কথার মধ্যে যে যতটুকু ক্ষয়ের আছে আল্লাহ সেটুকুকে আপনাদের কাছে পৌঁছে দিন এবং কোনো ভুলভ্রান্তি থাকলে সেটা আপনাদের যেখান থেকে ভুলাই দিন। আমার আজকের টপিকস হচ্ছে মিডিয়া বায়াস। এই বিশ্বে যে সিস্টেম চলছে, আমেরিকা নিয়ন্ত্রিত যে ওয়ার্ল্ড অর্ডার, সেখানে মিডিয়া কি আসলে সত্য কথা বলে? মিডিয়ার কাজ কি আসলে? মিডিয়ার কাজ হচ্ছে মানুষের কাছে সত্যটা তুলে ধরা, তাই না? কিন্তু মিডিয়া আসলে করছে কি? মানুষের কাছে সত্য তুলে ধরছে নাকি সত্য লুকাচ্ছে? অনেকগুলো কাজ করে মিডিয়া আসলে। এক, মানুষের কাছ থেকে সত্য লুকায় অনেক সময় মানুষের কাছে সত্যকে বিকৃতভাবে উপস্থাপন করে, অনেক সময়
তারা সত্যকে তুলে ধরে, কিন্তু তাদের এজেন্ডা থাকে ভিন্ন। তারা সিলেক্টিভলি সত্যকে তুলে নিয়ে আসে। একটা জায়গায় 2-3টা ঘটনা ঘটছে, তারা একটা ঘটনার কথা হাইলাইট করছে, তার মানে তারা কিন্তু সত্য কথাই বলছে, কিন্তু তারা একটাকে হাইলাইট করছে, 2টাকে চেপে গেছে। এরকম হয় কি না? আমাদের সমাজে কি এরকম আছে? আমরা রিসেন্ট 2-1টা উদাহরণ দেখতে পারি। মিডিয়া নারীদের বিষয়ে খুব সরব, তাই না? ধর্ষণ, এই রিলেটেড ইস্যুগুলো খুব ফোকাস পায়, কিন্তু সব ধর্ষণ কি ফোকাস পায়? আমরা গত কিছুদিন আগে 2টা ধর্ষণের বিষয়ে অনেক লেখালেখি করেছি, কিন্তু মিডিয়া সেগুলোকে কাভার করে নাই। কোনো মিডিয়ায় সিলেটে 12 বছরের একটা মেয়ে ধর্ষিত হয়েছে। মেয়েটা মুসলিম, নাম ফাতেমা। যে ধর্ষক সে একজন হিন্দু পুরোহিত। এই ঘটনা মিডিয়া কাভার করে নাই। আমরা অনেক লেখালেখি করেছি, তারপরেও মিডিয়া এটাকে কাভার করে নাই। একই সাথে একদিন পরে পঞ্চগড়ে আরেকটা ঘটনা ঘটছে। 5 বছরের একটা শিশু ধর্ষিত হয়েছে। আপনি ভাবতে পারেন, 5 বছরের একটা ফুলের মতো শিশু। যে ধর্ষণ করছে সে হিন্দু, ধর্ষকের নাম কনিক রায়। মিডিয়া কিন্তু সেটাকে কাভার করে নাই। করছে, আপনারা দেখছেন? মিডিয়া কাভার করে নাই। প্রথম আলো, ডেইলি স্টার, বড় বড় মিডিয়াগুলো এ বিষয়ে চুপ, একেবারে চুপ। আমরা দেখছি যে ওই মেয়ে যখন হসপিটালে গেছে, মেয়ের বাবার সাথে একজন ডাক্তার দুর্ব্যবহার করছে। এই ভিডিওটা আপনারা দেখছেন না? এই ভিডিওটা আবার প্রথম আলো প্রচার করছে, কিন্তু কে ধর্ষক তার নাম প্রথম আলোর কাছে নাই, কোনো নিউজ নাই তার বিরুদ্ধে। তার মানে এই যে ভিডিওটা প্রচার করলো, এটা ঠিক আছে, ভিডিও ডাক্তার খারাপ ব্যবহার করছে, তার ভিডিওটা প্রচার হয়েছে, কিন্তু যে ধর্ষক সে কি আরো খারাপ কাজ করে নাই? সেই ধর্ষকের সংবাদ তোমরা ছাপলা না কেন? তোমাদের কোথায় বাঁধলো? নাকি ধর্ষকের পরিচয় তোমাদের কাছে মুখ্য হয়ে উঠছে? এর 2 দিন পরে দেখেন খাগড়াছড়িতে একটা ধর্ষণের ঘটনা ঘটলো, যেটা নিয়ে এখন তুমুল আলোচনা চলছে, তাই না? আপনারা জানেন একটা পাহাড়ি ধর্ষণের ঘটনা ঘটছে। তো যেহেতু ধর্ষণটা হয়েছে একটা পাহাড়ি নারী, প্রথম আলো একের পর এক নিউজ করে গেছে এটা নিয়ে, একের পর এক নিউজ। প্রথম আলো, ডেইলি স্টার, সব সংবাদ মাধ্যম এটা নিয়ে একদম হামলে পড়ছে। কিন্তু যখনই আমরা দেখলাম যে ধর্ষকের নাম প্রকাশ পাইল, একজন অবাঙালি, অমুসলিম, তখন মিডিয়া বিষয়টাকে আর হাইলাইট করতে চাইল না। তখন প্রথম আলোর নিউজ করার আগ্রহ চলে গেল। তো এই সিলেক্টিভনেস কেন? আমরা দেখছি পাহাড়ের ইস্যুটাকে পরিকল্পিতভাবে উস্কানি দেওয়া হচ্ছে। একটা ধর্ষণের ঘটনা নিয়ে মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার সব পুরো চুপ থাকলো 2টা ধর্ষণের ঘটনা নিয়ে। একই সময়ে আরেকটা ঘটনায় মিডিয়া ঘন্টার পর ঘন্টা, প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট দিতে থাকলো। এবং সেটা নিয়ে আজকে পার্বত্য চট্টগ্রামে একটা চরম অস্থিতিশীলতা বিরাজ করতেছে, আপনারা জানেন কিনা? দেখবেন আমাদের পাঠ্যপুস্তকে আদিবাসী ইস্যুটা ঢুকানোর জন্য নানা ধরনের পায়তারা করা হয়েছে। রাখাল রাহার বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, আপনারা জানেন না? তো ওই রাখাল রাহা আদিবাসী ইস্যুটাকে পাঠ্যপুস্তকে ঢুকাইছে। কিন্তু এই আদিবাসী ইস্যুটা এমন একটা ইস্যু, যে ইস্যুটা ব্যবহার হয় পাহাড়কে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে। আমরা দেখছি বাংলাদেশের বামপন্থীরা, সেকুলাররা এই পাহাড় আদিবাসী ইস্যুটা নিয়ে বেশ সরব। আনু মোহাম্মদরা, সামিনা লুৎফারা, তারা এটা নিয়ে বেশ সরব। প্রথম আলো এটা নিয়ে বেশ সরব। কিন্তু আমরা দেখছি যে পাহাড়ের যে বিচ্ছিন্নতাবাদীরা, তারা আমাদের সেনাবাহিনীকে পাহাড়ে অবস্থান করতে দিতে রাজি না। আমরা দেখছি পাহাড়ের যে বিচ্ছিন্নতাবাদীরা, তারা বাংলাদেশের সাথে থাকতে চায় না। তারা কাদের সাথে থাকতে চায়? তারা ভারতের সাথে থাকতে চায়। তাহলে এই যে বামপন্থীরা,
যারা আদিবাসী ইস্যুটাকে ফোকাস করে এই বিচ্ছিন্নতাবাদীদেরকে উৎসাহ দিচ্ছে, তারা কাদের হয়ে কাজ করছে, বাংলাদেশে নাকি ভারতে? এই প্রথম আলো, যে প্রথম আলো আদিবাসী ইস্যুটাকে ফোকাস করছে, উস্কানি দিচ্ছে এই ধরনের দাঙ্গা সংঘাত, তারা কাদের হয়ে কাজ করছে? মূলত মিডিয়া এই সিলেক্টিভ আচরণটা করছে। দেখেন, নারী ইস্যুটা নিয়ে অনেক বেশি জলঘোলা হয়েছে, শুধু বাংলাদেশে না, পশ্চিমা বিশ্ব নারী ইস্যুটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেন এই একটা ইস্যু দিয়েই যুদ্ধ বাধাই দিতে পারছে তারা। আফগানিস্তানে নারীরা অনেক নির্যাতিত, তাই না? তাহলে মিডিয়া কি ভুল বলছে? আমরা দেখছি তালেবান 2.0 ক্ষমতায় যাওয়ার পর থেকেই বিশ্ব মিডিয়া আফগানিস্তানকে নারী বিদ্বেষী, নারীদের নানাভাবে নির্যাতন করছে, এখানে নারীদের কোনো অধিকার নেই, এখানে নারীরা মানবেতর জীবনযাপন করছে, এরকম নানা ন্যারেটিভ হাজির করছে। আপনারা দেখছেন না? তার মানে বিশ্ব মিডিয়া, পশ্চিমা বিশ্ব নারীদের নিয়ে খুব কনসার্ন, তারা নারীদের বিষয়ে খুব সচেতন, তাই না? দেখেন, গত কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছে আফগানিস্তানে, আপনারা দেখছেন, সেখানে অনেক মানুষ মারা গেছে। সেখানে বিবিসি একটা নিউজ করছে যে আফগানিস্তানে এই যে ভূমিকম্প হলো, এখানে নারীদেরকে উদ্ধার করা হচ্ছে না, তাদেরকে অবহেলা করা হচ্ছে, এবং এটার কোনো সূত্র তারা বর্ণনা করে নাই। এবং এটাকে কেন্দ্র করে এই যে বিবিসি একটা নিউজ করলো, সারা বিশ্ব মিডিয়া এই নিউজটাকে পিক করে নিল এবং তারা আফগানের এগেনস্টে নারী বিদ্বেষে একটা ন্যারেটিভ দাঁড় করায় ফেলল। কয়েকদিন আগে আফগানিস্তানে কিছু বই নিষিদ্ধ হয়েছে, 680টার মতো বই। এর মধ্যে 20% নারীদের লিখিত বই, 80% পুরুষের লিখিত বই। কিন্তু মিডিয়া কি প্রচার করলো? কি প্রচার করছে মিডিয়া? যে আফগানিস্তানে নারীদের লেখা বই নিষিদ্ধ হয়েছে, তার মানে আফগান নারী বিদ্বেষী, তাই না? তো নারীদের লেখা বই নিষিদ্ধ হয়েছে, এটা সত্য না মিথ্যা কথা? সত্য কথা। তাহলে বিবিসি সত্য না মিথ্যা বলছে? সত্য বলছে, কিন্তু আংশিক সত্য তুলে নিয়ে আসছে। এবং এই ধরনের আংশিক সত্য নিয়ে আসাও মিথ্যার সামিল, বরং সেটা আরো বড় মিথ্যা, সেটা সত্যকে ঢেকে দেওয়ার সামিল, তাই না? যেখানে 80% পুরুষের বই নিষিদ্ধ হয়েছে, সেখানে শুধু নারীর 20% ফোকাস করার কারণ কি? নিশ্চয়ই এর পেছনে একটা এজেন্ডা আছে, তাই না? এবং সব নারীর বই নিষিদ্ধ হয়েছে তা না। এখানে আফগানিস্তানে যারা তাসলিমা নাসরিন টাইপ লেখিকা আছেন, যারা নারীবাদী, যারা মুসলিম নারীদের মগজ ধুলাই করতে চায় তাদের লেখনের মাধ্যমে, সেই সমস্ত লেখিকাদের বই নিষিদ্ধ হয়েছে। কিন্তু এটাকে বিশ্ব মিডিয়া একটা ভিন্নভাবে পোর্ট্রে করার চেষ্টা করলো, এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করলো যেন আফগানিস্তানে নারীদের কোনো অধিকার নেই, এখানে আফগানিস্তানদের নারীদেরকে জীবন্ত মেরে ফেলা হচ্ছে, ঘরে আটকে রাখা হচ্ছে, এরকম একটা ন্যারেটিভ ওয়ার্ল্ড মিডিয়া তৈরি করার চেষ্টা করছে। ওয়ার্ল্ড মিডিয়া মাসিক নিয়ে খুব সোচ্চার যে আফগানিস্তানের নারীদের স্যানিটাইজেশন, তাদের যে পিরিয়ড হাইজিন, এগুলো মেনটেন হচ্ছিল, এটা নিয়ে আফগানিস্তান খুব ওয়ার্ল্ড মিডিয়া খুব চিন্তিত। আপনারা কি মনে করেন এই মিডিয়াগুলো আসলে এই নারীদের এইসব বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত? তার প্রমাণ কি? গাজা। গাজা হচ্ছে এমন একটা জায়গা যেখানে এই যে সাম্রাজ্যবাদী যে বিশ্ব ব্যবস্থা, যে ওয়ার্ল্ড অর্ডার, যে আন্তর্জাতিক আইনের গাল ভরা বুলি, সবগুলো দাফন হয়ে গেছে। নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছিল, এই যে জাতিরাষ্ট্র, জাতিসংঘ, এগুলো কাঁটাতারের বেড়া দিয়ে নির্মিত রাষ্ট্রগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য। সেই জাতিসংঘকে আর প্রোটেকশন দিতে পারছে? খোদ ট্রাম্পই গতদিন বলছে জাতিসংঘ একটা কাগজে বাঘ, বিবৃতি দেওয়া, নিন্দা জানানো ছাড়া তার আর কোনো কাজ নেই, বলছে না? আসলে কি তার কোনো উপযোগিতা আছে? জাতিসংঘ কোনো জায়গায় নির্যাতিতদেরকে মুক্তি দিতে পারছে? পারে না। যদি হামলাকারী শক্তিশালী হয় তাহলে জাতিসংঘ আর কোনো কথা বলতে পারে না। এই
বিশ্বের ম্যাক্সিমাম রাষ্ট্র ইসরায়েলের হামলার নিন্দা জানাচ্ছে। তাতে ইসরায়েলের কি কোনো যায় আসছে? তাতে ইসরায়েল কি বোমা হামলা থামাচ্ছে? তাতে আমেরিকা কি ইসরায়েলকে অস্ত্র দেয়া থামাচ্ছে? তারা যে নারীদের বিষয়ে অনেক সোচ্চার, অনেক সচেতন, গাজার নারীদের কি অবস্থা? কয়েকদিন আগের একটা নিউজ, আমি একজন ডাক্তার মানুষ, আমি বুঝতে পারি যে ধরনের মানবেতর জীবনযাপন করছে গাজার নারীরা, তাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এটা বলতে গেলে চোখে পানি এসে যাবে। কিছুদিন আগে এক বোমা হামলায় এক পরিবারের সবাই মারা গেছে। ওই পরিবারের নারীটা ছিল 9 মাসের গর্ভবতী, তার মাথা উড়ে গেছে, সাথে সাথে হসপিটালে নিয়ে আসতে পারছে, ইনস্ট্যান্ট সিজার করে বাচ্চাটা বের করছে, বাচ্চা বেঁচে আছে। ওই বাচ্চা জন্ম হয়েছে তার সমস্ত পরিবারকে হারায়। যে বিশ্ব ব্যবস্থা নারীর অধিকারের কথা বলে, এই যে মস্তকহীন নারী তার গর্ভের শিশুটাকে জন্ম দিতে পারলো না, নিজের মাথা ধরে অবশিষ্ট রাখা অবস্থায়, এটা নিয়ে বিশ্ব মিডিয়া কি সোচ্চার? এটা নিয়ে তারা নীরব। এর কিছুদিন আগে আরেকটা ঘটনা ঘটছে। বোমা হামলায় একটা গর্ভবতী নারীর পেটে বোমা লেগে পেট থেকে বাচ্চা ছিটকে বাইরে পড়ছে। যে নারীকে নিয়ে বিশ্ব মিডিয়া এত কান্নাকাটি, আমার বোনেরা যখন এভাবে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে, যখন মস্তকহীন আমার গর্ভবতী বোনের পেট কেটে বাচ্চা বের করতে হচ্ছে, যখন আমার বোনের পেটে বোমা মেরে তার বাচ্চাকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, সেই সময় এইসব মিডিয়ারা কোথায় থাকে? সেই সময় এইসব মিডিয়াদের এই গাল ভরা বয়ান কোথায় থাকে? সেই সময় নারী অধিকারের বয়ান কোথায় থাকে? গর্ভবতী মায়েদের কি পরিমাণ পরিচর্যা লাগে আপনারা জানেন না? জানেন? ডাক্তাররা বলে খাওয়ার সময় 1 মুঠো ভাত বেশি খাইতে, অথচ গাজায় আমাদের যে গর্ভবতী বোনেরা আছে, তারা 1 মুঠো ভাত বেশি খাবে কেমন করে? দিনের পর দিন তারা খাবারই পাচ্ছে না। আপনারা চিন্তা করতে পারেন কি পরিমাণ মানবেতর জীবন যাপন করছে তারা। আপনাদের সন্তান যদি একবেলা খাইতে না পারে, আপনাদের কেমন লাগে? গাজার ওই সমস্ত মায়েদের কথা চিন্তা করেন যারা দিনের পর দিন না খেয়ে, তাদের বুকে আর দুধ আসে না, তাদের বাচ্চাকে তারা দুধ পান করাইতে পারে না। এদিকে ত্রাণ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফর্মুলা মিল্ক যে খাওয়াবে, সেই ফর্মুলা মিল্কের সাপ্লাই নাই। ওই মায়ের কথা চিন্তা করেন যার বুকে দুধ নাই, বাইরে থেকে খাবার তার বাচ্চাকে দিতে পারছে না, বাচ্চা কাঁদতেছে। ওই মায়ের অধিকার নাই? বিশ্ব মিডিয়া ওই মায়ের জন্য কি চিন্তা করছে? ওই মা কি একজন নারী না? আজকে আফগানিস্তানের নারীরা ঘর থেকে বের হতে পারছে না, এটা নিয়ে তোমাদের কান্নাকাটি শেষ নাই। অথচ আমাদের বোনরা তাদের সন্তানকে খাবার দিতে পারছে না, তাদের সন্তান তাদের সামনে কান্নাকাটি করে মারা যাচ্ছে। তোমরা নীরব এটা নিয়ে? লজ্জা করে না নারী অধিকারের বয়ান দিতে? লজ্জা করে না এইসব গাল ভরা বলি ছাড়তে? কোথায় আন্তর্জাতিক আইন? কোথায় বিশ্ব ব্যবস্থা? এই বিশ্ব ব্যবস্থা গাজায় ভেঙে পড়েছে। আমরা দেখেছি মিডিয়া এই জিনিসটাকে এমনভাবে পোর্ট্রে করছে যেন কিছুই হচ্ছে না। পশ্চিমা মিডিয়া বিশেষ করে দেখেন, এখানে মিডিয়ার ফ্রেমিংটা আপনারা চিন্তা করেন। আফগানিস্তানের যে মিডিয়া, মানে আফগানিস্তানের যে নারীদের অবস্থা, সেটাকে মিডিয়া কিভাবে পোর্ট্রে করছে? সেটাকে পোর্ট্রে করছে ইসলাম তাদেরকে, ইসলামের যে পশ্চাৎপদতা, এই পশ্চাৎপদতা আফগানিস্তানের নারীদের অত্যাচার করছে। আর গাজার যে নারীরা মারা যাচ্ছে, সেই নারীদেরকে পোর্ট্রে করছে এমনভাবে যে হামাস সন্ত্রাসী, সেই সন্ত্রাসবাদের ছায়ায় থাকা এই নারীরা সন্ত্রাসী দমন করার জন্য এই নারীদের যে অত্যাচার, এই নারীদের যে মানবতার জীবন, এটা হচ্ছে কোলাটারাল ড্যামেজ। ঠিক আছে? এভাবেই পোর্ট্রে করছে না? আপনি দেখবেন আমেরিকান মিডিয়াগুলো যখনই কোনো টকশো থেকে আসে, তারা যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে তাদেরকে আগে প্রশ্ন করে, ডু ইউ কন্ডেম হামাস? বলে না? তার মানে আমাকে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গেলে আগে হামাসকে কন্ডেম করে তারপর কথা বলতে হবে।
মিডিয়া ইসরায়েলপন্থী যারা মিডিয়াতে যায় তাদেরকে কখনো জিজ্ঞাসা করে না, ডু ইউ কন্ডেম ইসরায়েল? তারা বলে ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ, তাই না? এই যে এত হত্যাযজ্ঞ হচ্ছে, সব কিছুই ইসরায়েল নিজেদেরকে ডিফেন্ড করার রাইট হিসাবে নিচ্ছে এবং বিশ্ব মিডিয়া সেটাকে প্রচার করতেছে। যদি হামাস টিকে থাকে তাহলে ইসরায়েল টিকবে না, বা ইসরায়েল সংকটের মুখে আছে, ইসরায়েল হুমকির মুখে আছে, এই জন্য এই হামলা জায়েজ। আচ্ছা, আসলে শাইখ হারুন নিজার চলে আসছেন, আমার সময় শেষ। আমি আসলে শুরু করতে করতে শেষ হয়ে গেল, বাংলাদেশের বিষয়গুলোতে আসতে পারলাম না। আমি জাস্ট একটা ইস্যু বলি আর কি, যে কিভাবে মিডিয়া ফ্রেমিং করে। কিছুদিন আগে একটা ইস্যু আসলো, ডক্টর সরোয়ার ভাই, ডক্টর আসিফ মাহতাব দুজনকে হত্যার হুমকি দিল একজন এলজিবিটিকিউ অ্যাক্টিভিস্ট, তাই না? সেই হত্যার হুমকির প্রতিবাদে কিছু বাম বিবৃতি দিল, সেটাকে মিডিয়া খুব ফলো করে প্রচার করলো। তারা বলল যে হত্যার হুমকিদাতা সে ইনসিকিউরিটিতে আছে, যাদেরকে হুমকি দেওয়া হয়েছে তারা যেহেতু এলজিবিটিকিউ এর বিপক্ষে লেখে, এই জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। কি পরিমাণ দ্বিচারিতা দেখেন। নেত্র নিউজ একটা নিউজ করলো, সেখানে এভাবে শিরোনামটা দিল যে দীর্ঘদিন ধরে ট্রান্সজেন্ডার হওয়ার কারণে নানা সামাজিক অনিয়মের ভিকটিম হয়ে আসছিলেন সাহারা চৌধুরী রেবিল, এই যে অ্যাক্টিভিস্টটা। তো তিনি জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী। তার মানে মিডিয়া কিভাবে পোর্ট্রে করছে দেখেন, তাকে একটা ভালো মানুষ হিসেবে পোর্ট্রে করছে। দেখেন মিডিয়া এই কাজটা বারবার করছে। এই যে একটা সময় একটা ওই 14 গ্রামে কানু ডাকাত জামাত যাদের জুতার মালা দিল, প্রথম আলো নিউজ করলো কি একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া হয়েছে, অথচ এরা কি মুক্তিযোদ্ধা হিসাবে জুতার মালা পাইছে? নাকি সে 15 বছর ধরে জুলুম করছে, সে হত্যা মামলার আসামি, কিন্তু মিডিয়া তাকে ট্যাগ দিল সে একজন মুক্তিযোদ্ধা, তাকে মুক্তিযোদ্ধা হওয়ার কারণে হেনস্থা করা হচ্ছে। মিডিয়া এভাবেই পোর্ট্রে করে, এভাবেই কারসাজিগুলো করে। তো আসলে সময় নেই, আমি জাস্ট বেসিক দু একটা কথা বলে যাই। আমাদের মিডিয়া নিয়ে কথা বলতে গেলে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো, যেহেতু এটা আমার লেখার মেন টপিকস থাকে। এখানে আসলে মিডিয়ার বিরুদ্ধে আমাদের কি করার আছে? আমাদের হাতে কিছু আছে ভাই? আমাদের হাতে আছে মিম্বার। এই যে সারা বিশ্বের যে মিডিয়াগুলো তারা যতটুকু কাভারেজ দিতে পারে, আমরা প্রতি শুক্রবার আমাদের সামনে কিন্তু মুসল্লিরা আসে হাঁটু গেড়ে বসে, তাই না? আমাদের ইমাম সাহেবদের সামনে। আমরা যদি চাই তাহলে মিডিয়ার যে ন্যারেটিভ এগুলোকে কাউন্টার করতে পারি মিম্বারের মাধ্যমে। আমাদের ইমাম সাহেবদের প্রতি আহ্বান থাকবে, উলামায়ে কেরামের প্রতি আহ্বান থাকবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই মিডিয়ার যে ন্যারেটিভ, ইসলামকে ডিহিউম্যানাইজ করার যে প্রচেষ্টা, এটার বিরুদ্ধে মিম্বারগুলোকে গর্জে উঠতে হবে। আজকে বাংলাদেশে ও সারা বিশ্বে সবচেয়ে বড় অপরাধ কি আপনি জানেন? সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শরিয়ার পক্ষে কথা বলা, তাই না? আজকে দেখেন এটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, ইসলামী দলগুলো পর্যন্ত আমরা শরিয়া চাই এই কথাটি পর্যন্ত বলতে পারতেছে না। তাদেরকে বলতে হচ্ছে আমরা কল্যাণ রাষ্ট্র চাই। কেন? শরিয়ার মধ্যে কল্যাণ নাই। তাহলে শরিয়া চাই বলে কি কল্যাণ রাষ্ট্র চাওয়া হয় না? কিন্তু আমাদেরকে ভিন্ন রূপে চাইতে হবে, কারণ আমরা যদি শরিয়ার কথা বলি তাহলে আমরা সন্ত্রাসী, আমরা জঙ্গি। প্রথম আলো, ডেইলি স্টার এভাবেই আমাদেরকে ফ্রেমিং করছে। আমাদের সন্তানদেরকে তারা এভাবেই নিউজ করছে যে নামাজ পড়বে, যে প্রেম করবে না, যে মেয়েদের দিকে তাকাবে না, যে ফ্রি মিক্সিং করবে না, এগুলো হচ্ছে জঙ্গিবাদের লক্ষণ। এভাবেই নিউজ করা হয়েছে না, এভাবেই ফ্রেমিং করা হয়েছে না? তো এই ন্যারেটিভ ভাঙতে হবে না? এই ন্যারেটিভ ভাঙতে হবে আমাদের মিম্বারগুলোর মাধ্যমে। এই ন্যারেটিভ ভাঙতে হবে আমাদের অল্টারনেটিভ মিডিয়ার মাধ্যমে। এবং আমরা চাই ইসলামিক দলগুলো সেকুলারিজমের কাছাকাছি যাওয়ার চেষ্টাটা পরিহার করে আরও বিপ্লবের রাস্তায় চলে আসুক। এবং আমরা চাই সেকুলার যে দলগুলো আছে সমাজে ইসলামকে এমন অবস্থা নিয়ে যেতে যে তাদের রাজনীতি টিকায় রাখতে হলে ইসলামের কথা তাদেরকে বলতে হবে। তো সেই পর্যায়ে যাওয়ার জন্য আমাদেরকে এই সচেতনতাটুকু গ্রো করতে হবে, মিম্বারগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আল্লাহ মাফ করে দিন।
এবং এখান থেকে যতটুকু উপকারী কথা আছে সেগুলো মানুষের মধ্যে পৌঁছানোর তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।